নমস্কার 24 আওয়ার্স টিভির পর্দায় আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চোখ রাখবো জেলার আপডেটে। অবশেষে আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, তাই এদিন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জিতেন্দ্র তিওয়ারিকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে 11 জন সদস্যদের সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। এদিন আসানসোলের টিজি মোড়ে জিতেন্দ্র তিওয়ারির বাসভবনে নিরাপত্তা রক্ষীরা আসেন। আসানসোল থেকে উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কিন্তু বলার ব্যাপার না, এটা তো সরকার বিভিন্ন সময় ঠিক করে এবং দেশে যত নাগরিক সবারই সুরক্ষা দায়িত্ব সরকারের থাকে। সরকার মনে করছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, তারা মনে করেছে তাদের কাছে ইনপুট হবে, তারা মনে করেছে এই সিকিউরিটি দেওয়া উচিত দিয়েছে। তো সব মিলিয়ে কতগুলো কি জন থাকতে পারে? আমি দেখছি 11 জন তো আছে দেখছি। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, এটা অ্যাডমিনিস্ট্রেশন লোকরা সঠিক বলতে পারবেন। এই ধরনের পশ্চিম বর্ধমান জেলাতে কত নেতাদেরকে দেওয়া হয়েছে? এটা আমি জানি না, এটা নেতা হিসাবে কাউকে দেয়ও না। এটা দেখুন, এই দেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার দায়িত্ব সরকারের, আপনারও সুরক্ষার দায়িত্ব সরকার। তো যদি কোথাও ওনাদের কাছে অনেক ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে, তাদের কাছে অনেক রকম ইনপুট থাকে, তো আমি যতটা জানি যে যদি সরকারের কাছে এমন কোনো ইনপুট থাকে যে কারো সুরক্ষার জন্য কিছু স্পেশাল মেজার নেওয়া উচিত, সেটা সরকার বিভিন্ন সময় নেয়। তো আমাদের হোম ডিপার্টমেন্ট থেকে এটা নিয়েছে, কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্ট থেকে এটা নিয়েছে, তাদের কাছে নিশ্চয়ই এমন কিছু ইনপুট আছে। আপনি কি তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছেন, তো কি মনে করছেন যে কোনো কিছু ঝামেলা হতে পারে, সেই কারণেই যদি? দেখুন, এটা তো আমি সঠিক বলতে পারবো না, এটা তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে কি ইনপুট আছে সেটা তো তারা সঠিক বলতে পারবে। তো আমার বলার কথা নয়। আর তৃণমূলের সঙ্গে যে লড়াইয়ের ব্যাপার আছে, সেদিন যেদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম সেদিন থেকে কি বিভৎস একটা সিন আমরা দেখলাম এই আসানসোলের বুকে, পাণ্ডবেশ্বর বুকে, সেটা তো আপনারা সবাই সাক্ষী। সেটা তো একটা দিক আছে, কিন্তু আরও কি ইনপুট আছে সেটা যারা ওই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে তারাই সঠিক বলতে পারবে। এই ভোটের মুখে যে আপনার সিকিউরিটি বাড়ানো হলো, এটা আপনি কি মন্তব্য করবেন? না না, আমি এটা কি বলবো, এটা তো ভোটের মুখে আর ভোটের পরের ব্যাপার নয়। আমি এই দেশের নাগরিক, তো এই নাগরিক হিসাবে আমার বাঁচার অধিকার আছে, তো রাইট টু লাইফ আছে, তো আমার বেঁচে থাকার অধিকার আছে। তো আমাদের প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, এবং প্রত্যেক মানুষেরই যদি কোনো লাইফ থ্রেট থাকে, তাহলে এই ধরনের কোনো ইনপুট থাকে যদি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে, তো এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারা রিকমেন্ড করে, সেই রিকমেন্ডের বেসিসে সরকারের দায়িত্ব তাকে সুরক্ষা দেওয়া। সেরকম নিশ্চয়ই কিছু ঘটেছে, কি ব্যাপার, কি ইনপুট ছিল সেটা তাদের ডিপার্টমেন্টের ব্যাপার, সেখানে আমার খুব বেশি আমার জানাও নেই, আমি খুব বেশি কিছু বলতেও পারবো না। ভারতীয় জনতা পার্টির তৃতীয় ও চতুর্থ দফার তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। কোনো জায়গায় প্রার্থীকে মেনে নিতে না পেরে তার কুশপুতুল দাহ করা হচ্ছে, আবার কোনো জায়গায় চলছে প্রার্থীকে সামনে রেখেই বিক্ষোভ কর্মসূচি। ঠিক একইভাবে গোঘাট বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী বিশ্বনাথ কারককে সামনে রেখেই আজ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোঘাট বিধানসভার কর্মী সমর্থকদের দাবি, তারা গোঘাট বিধানসভার প্রাক্তন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক তথা বর্তমান বিজেপির নেতা বিশ্বনাথ কারককে কোনো অবস্থাতেই গোঘাট বিধানসভার প্রার্থী হিসেবে মেনে নেবেন না। এই নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে গোঘাট বিধানসভায়। গোঘাট বিধানসভার বিজেপির প্রার্থী বিশ্বনাথ কারক ক্যামেরার সামনে মুখ খুলতে চাইলেন না। এখন দেখার বিষয়, ক্ষোভের আজ রাজ্য বিজেপির নেতৃত্ব কিভাবে সামাল দেয়। হুগলি থেকে গৌরাঙ্গ বটব্যালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সাকরাইল কেন্দ্রে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দাবি সদ্য বিজেপিতে যোগদানকারী তৃণমূল বিধায়ক শীতল সর্দার। নলপুর ট্রেকার স্ট্যান্ড থেকে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতকে সাথে নিয়ে ভোট প্রচার শুরু করেন সাকরাইলের বিদায়ী বিধায়ক শীতল সর্দার। বিজেপি কর্মী শীতল সর্দার নয়নপুর বাজার সংলগ্ন এলাকায় পায়ে পা মিলিয়ে প্রভাকর পণ্ডিতকে ভোটে জেতাবার জন্য জনগণের কাছে আবেদন করেন। এই প্রসঙ্গে শীতল সর্দারের দাবি, এই কেন্দ্রে কোনো গোষ্ঠী কোন্দল নেই, তিনি তার দলের প্রার্থীকে সঙ্গে নিয়েই প্রচার করছেন। পাশাপাশি তিনি দাবি করেন এই কেন্দ্রে থেকে প্রভাকর পণ্ডিতই জিতবেই। হাওড়া থেকে সমীর পাত্র এবং দেবাশিস গুচ্চাইতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsareecenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsareecenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। আজ দুপুর 12:30 দুর্গাপুরের গান্ধী মোড় ময়দান থেকে বাঁকুড়ার দিকে হেলিকপ্টারে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সভা শেষ করে আবারও হেলিকপ্টারে ফিরে যাবেন কলকাতাতে বলে সূত্রের খবর। আজও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, তাছাড়াও দলীয় কর্মী সমর্থকেরা। গতকাল পুরুলিয়ায় জনসভা করে আজ বাঁকুড়ায় নির্বাচনী প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে তপতি পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আরামবাগ টাউন মন্ডল লিংক রোড, পুরাতন বাজার, তালতলা বাজার, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা ঘুরে প্রচার করছেন মধুসূদন বাগ। এছাড়াও করুণা মার্কেট ও বসন্তপুর মোড় এলাকায় প্রচারে আরামবাগ বিধানসভার বিজেপির প্রার্থী মধুসূদন বাগ। তিনি মানুষের কাছে আবেদন করছেন এবং মানুষের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবারে বিধানসভার ফলাফলে ত্রিশঙ্কু হয়ে তৃণমূল বিজেপির হাত ধরবে। বারাসাত জেলা পার্টি অফিসে এসে এমনই ভবিষ্যৎবাণী করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। আর এই কারণেই বামেরা লড়াই করছে তার বিরুদ্ধে। এবারে সংযুক্ত মোর্চার জোট সাধারণ মানুষের জোট। সাধারণ মানুষ সেই জোট রক্ষা করবে। এর পাশাপাশি ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর সহানুভূতি আদায় প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, আমিও মুখ্যমন্ত্রীর প্রতি সহানুভূতিশীল, কিন্তু ভোটের মনোভাব ভিন্ন। সাধারণ মানুষ সেক্ষেত্রে বিবেচনা করবে। বামেরা ইস্তাহারে তাদের দাবি জানিয়েছেন, সেই অনুযায়ী লড়াই চালাবে, জানালেন পলিট ব্যুরোর সদস্য। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আত্মসমালোচনা ছিল, আমাদের যে ইতিবাচক সাফল্য সেগুলো ছিল। আমরা মনে করি যে বামফ্রন্ট সরকারের 34 বছরের সাফল্য ইতিহাস তা কেউ কখনো মুছে ফেলতে পারবে না। এবং এখনও যে কোনো জায়গায় পশ্চিমবাংলায় আপনি যে কোনো জায়গায় দাঁড়ান, সামনে তাকান, পিছনে তাকান, ডান দিকে তাকান, বাম দিকে তাকান, বামফ্রন্টকে আপনি দেখতে পাবেন। বামফ্রন্টের সময় যা করে কাজে তার সঙ্গে সঙ্গে আমাদের যে আত্মসমালোচনা সে সবটাই আমরা দিয়েছিলাম পুরো মানুষের মতামতের জন্য। তারপরে আমরা পার্টি সম্মেলনে আলোচনা করে আমাদের দলীয় গ্রহণ করে ছাপা হয়েছে সবার কাছে। জেলার আপডেট এখানেই শেষ করছি। আজ অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।